রিং ফ্রেমের ক্ষেত্রে আমাদের ফিড ম্যাটেরিয়াল হচ্ছে রোভিং ববিন। এই রোভিং ববিনটা আমরা হচ্ছে রিং ফ্রেম থেকে পাই এবং এই রোভিং ববিনটাকে আমরা হচ্ছে ফিড দিয়ে রিং ববিন পেয়ে থাকি। একটা রিং ববিন অর্থাৎ ইয়ার্নের যে প্যাকেজটা আমরা রিং ফ্রেম থেকে পাই এটাকে আমরা রিং ববিন বলি। রিং ববিনের মধ্যে খুব অল্প কিছু পরিমাণ হচ্ছে ইয়ার্ন জায়গা নেয়। ধরা যাক অ্যারাউন্ড 100 গ্রাম বা তার কিছু বেশি। তো এই কারণে পরবর্তী সময়ে আমরা এই ছোট্ট রিং ববিন থেকে একটা বড় কোণে কনভার্ট করার জন্য আবারও একটা অটো ওয়াইন্ডিং মেশিন বা অটো কোনিং মেশিনের দ্বারস্থ হই। কোনিং করার পরে আমরা হচ্ছে পরবর্তীতে আরো একটা মেশিনের আমাদের প্রয়োজন পড়ে যেখানে হচ্ছে ইয়ার্নের মধ্যে আমরা ময়েশ্চার এপ্লাই করব এবং এরপরে হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন শেষে আমরা হচ্ছে ইয়ার্নকে প্যাকেজিং এর দিকে নিয়ে যাব। তো ১ম এ আমরা হচ্ছে রিং ফ্রেমের আ কিছু অ্যাডভান্টেজ নিয়ে কথা বলব। রোভিং ফ্রেম যখন আমরা এই চ্যাপ্টারটা পড়েছি তখন আমরা আগেই বলেছি যে আ আমাদের রিং ফ্রেমটাই যে ইয়ার্ন বানানোর জন্য হচ্ছে একমাত্র মেশিন অর্থাৎ রোভিং টু ইয়ার্ন কনভার্সন বা স্লাইভার টু ইয়ার্ন কনভার্সন এর জন্য একমাত্র মেশিন কিন্তু আমাদের রিং ফ্রেম না। বরঞ্চ রিং ফ্রেম ছাড়াও আরো বেশ কিছু ধরনের মেশিন আছে যেখানে আমরা ইয়ার্ন তৈরি করতে পারি। এর মধ্যে কমার্শিয়ালি যেই সিস্টেমগুলি খুবই বহুল প্রচলিত এর মধ্যে রিং স্পিনিং ফ্রেম ছাড়া আরো ২ টা মেশিন আছে যেগুলা কমার্শিয়ালি খুবই বহুল প্রচলিত। যেমন একটা হচ্ছে রোটর স্পিনিং ফ্রেম এবং আরেকটা হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং ফ্রেম। এর বাইরে আরো কিছু আছে ২-৩ টা। আরো ২-৩ টা না আসলে আরো বেশ কিছু আছে যেগুলো আসলে মূলত আমাদের কমার্শিয়ালি খুব বেশি এভেইলেবল না। যেগুলো কমার্শিয়ালি খুব বেশি এভেইলেবল আমরা খুব সহজেই পাই। এদের মধ্যে এগুলাই মূলত যে রিং স্পিনিং মেশিন, তারপরে হচ্ছে রোটর স্পিনিং মেশিন কিংবা রোটর স্পিনিং ফ্রেম অথবা এয়ার ভর্টেক্স স্পিনিং মেশিন এগুলাই হচ্ছে বহুল ব্যবহৃত। তো আমি ১ম এ রিং স্পিনিং সিস্টেমের কিছু সমালোচনা করি। যেমন ১ম একটা সমালোচনা আমরা করতে পারি রিং স্পিনিং সিস্টেমের, যে রিং স্পিনিং সিস্টেমের ক্ষেত্রে আসলে আমাদের প্রসেস ফ্লোচার্টটা অনেক বড় হয়ে যায়। প্রসেস ফ্লোচার্টটা কেন বড় হয়? এটার কারণ হচ্ছে যে যদি আমরা ড্রোন স্লাইভার থেকে একটা ইয়ার্নের কোণ পেতে চাই, রিং স্পিনিং সিস্টেমে আমাকে ৩ টা মেশিন ব্যবহার করতে হবে। যদি আমরা একটা ড্রোন স্লাইভার থেকে ইয়ার্নের কোণ পেতে চাই তাহলে কিন্তু আমাকে ৩ টা মেশিন ব্যবহার করতে হবে। একটা হচ্ছে রোভিং ফ্রেম, একটা হচ্ছে রিং ফ্রেম এবং আরেকটা হচ্ছে ওয়াইন্ডিং মেশিন। এই ৩ টা মেশিন আমাকে ব্যবহার করতে হবে। এর বিপরীতে আমরা যদি রোটর স্পিনিং ফ্রেমের কথা চিন্তা করি, তাহলে রোটর স্পিনিং ফ্রেমে মাত্র একটা মেশিনের প্রয়োজন। কারণ রোটর স্পিনিং ফ্রেম ড্রোন স্লাইভারকে সরাসরি সে হচ্ছে ইয়ার্নের কোণে কনভার্ট করতে পারে। আবার একইভাবে এয়ার ভর্টেক্স স্পিনিং মেশিনের কথাও যদি আমরা চিন্তা করি, এয়ার ভর্টেক্স স্পিনিং মেশিনও কিন্তু তাই। সেটাও হচ্ছে আমাদের ড্রোন স্লাইভারকে সরাসরি ইয়ার্ন কোণে কনভার্ট করতে পারে। এটা একটা হচ্ছে অনেক বড় কিন্তু সমস্যা আমাদের রিং স্পিনিং সিস্টেমে, যে প্রসেস ফ্লো চার্ট বড়, প্রচুর মেশিন বেশি লাগে। দ্বিতীয় আরেকটা হচ্ছে সমস্যার কথা বলবো, সেটা হচ্ছে আমাদের রিং স্পিনিং ফ্রেমের ডেলিভারি স্পিড খুবই কম, খুবই কম। যদিও দেখে মনে হবে যে প্রচুর ইয়ার্ন তৈরি হয়ে যাচ্ছে, ডেলিভারি স্পিড অনেক হাই, কিন্তু আসলে নিউমেরিক্যাল ভ্যালুটা খুবই কম। যেমন হচ্ছে রিং স্পিনিং সিস্টেমের ক্ষেত্রে আমরা হয়তো 20 টু 30 মিটার পার মিনিট প্রোডাকশন পাই। 20 থেকে 30 মিটার পার মিনিট একটা স্পিন্ডেলে, একটা প্যাকেজে। কিন্তু এর বিপরীতে যদি আমরা হচ্ছে এয়ার ভর্টেক্স কিংবা রোটরের কথা চিন্তা করি তাহলে 300 400 মিটার পার মিনিট প্রোডাকশনে কিন্তু পাওয়া সম্ভব রোটর কিংবা হচ্ছে এয়ার ভর্টেক্স এর ক্ষেত্রে। তো বোঝাই যাচ্ছে যে একটা বিশাল পার্থক্য আছে এখানে আহ, তোমাদের এই ডেলিভারি স্পিডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি। তো এগুলি হচ্ছে মোটামুটি আমাদের রিং স্পিনিং সিস্টেমের সমালোচনা। স্যার কিন্তু একটা সেকেন্ডটা কি বলছেন বুঝিনি, সেকেন্ড হ্যাঁ বারটা। বলো। স্যার স্যার একটা সেকেন্ড বার কথা কি স্যার। বলছেন এটা আচ্ছা, বুঝিনি। সেকেন্ডটা হচ্ছে ডেলিভারি স্পিড খুবই কম। ডেলিভারি স্পিড মানে প্রোডাকশন স্পিড। স্যার স্যার একটু বটেক্স সম্বন্ধে স্যার একটু কিছু বলবেন স্যার। আবার বলো। স্যার বটেক্স সম্বন্ধে বটেক্স। ভর্টেক্স সম্পর্কে কি কি জানতে চাও? যদি স্পিনিং সিস্টেমটা কিভাবে কাজ করে তাহলে এটা নিয়ে আপাতত আলোচনা করব না, কারণ এটা আমাদের মূলত ইয়ের বিষয়, মেজরের বিষয়। আলাদা করে তুমি যদি আসো তাহলে একটা আলোচনা হতে পারে তখন। কিন্তু এছাড়া কি জানতে চাও বলো তো? স্যার মেইনলি স্যার বটেক্স জিনিসটা কি স্যার, এটা আচ্ছা, যদি একটু। আচ্ছা, মেইনলি এক লাইন আপাতত দুই এক লাইন জেনে রাখা তো যেতেই পারে, বা ভিডিও আছে, ভিডিও দেখা যেতে পারে। মূলত আমরা ভর্টেক্স নিয়ে বিস্তারিত আলোচনা করি ইয়ার্ন মেজরে, তবে বেসিক দুই একটা লাইন জেনে রাখা যেতে পারে। যেমন ভর্টেক্স স্পিনিং আসলে এখানে যেটা হয় যে বাতাসের ঘূর্ণিকে
কাজে লাগিয়েই ফাইবারকে টুইস্ট দিয়ে দেওয়া হয়। বাতাসের ঘূর্ণিকে কাজে লাগিয়ে। অর্থাৎ হচ্ছে যেমন ধরা যাক আমি আ কিভাবে বোঝানো যায়? ধরা যাক বাতাস দিয়ে কোনো একভাবে আমি বাতাসের একটা ঘূর্ণন তৈরি করলাম। ঠিক যেরকম নদীতে ৩ দিক থেকে হচ্ছে পানি আসলে নদীর মোহনায় একটা পানির পাঁক তৈরি হয়। বুঝতে পারছো কথা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, ঠিক ওরকমভাবে ধরা যাক আমি বাতাস দিয়ে এয়ার ফ্লো দিয়ে খুব ছোট্ট ছিদ্র দিয়ে তীব্র বেগে বাতাস আমি বের করলাম। আ আ এবং সেখানে আমি বাতাসের একটা ঘূর্ণি তৈরি করলাম। বাতাসের একটা ঘূর্ণন তৈরি করলাম। তাতে করে হবে কি যখনই ফাইবার গুলি হচ্ছে এই বাতাসের ঘূর্ণনের মধ্যে আসবে, তখনই হচ্ছে বাতাসের ঘূর্ণনকে ব্যবহার করে আমি এখানে ফাইবার গুলিকে টুইস্ট করে ইয়ার্ন তৈরি করে ফেলব। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হচ্ছে এক লাইনে যদি আমরা এয়ার ভর্টেক্স কে বলার চেষ্টা করি। জি স্যার। মূলত এটার বিস্তারিত আলোচনাটা আমরা হচ্ছে করি ইয়ার্ন মেজরে। তারপর কেউ আগ্রহী থাকলে ভার্সিটি খুললে কোনো এক সময় আসতে পারো। আমরা সুবিধাজনক কোনো এক সময় কিছুটা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। তো এয়ার ভর্টেক্স এর ক্ষেত্রে আ আমি যেটা বলছিলাম যে ২য় পয়েন্ট তোমরা যেটা বললা যে বুঝো নাই সেটা হচ্ছে আ প্রোডাকশন স্পিড কম। রিং স্পিনিং সিস্টেম আমরা হয়তো ১ মিনিটে ২০ মিটার ইয়ার্ন পাই, ৩০ মিটার ইয়ার্ন পাই একটা স্পিন্ডেল থেকে কিন্তু পুরা মেশিন থেকে না, একটা স্পিন্ডেল থেকে। সেই জায়গায় আ আমি যদি চিন্তা করি রোটর কিংবা হচ্ছে এয়ার ভর্টেক্স এর কথা তখন আমরা প্রায় ৩০০-৪০০ মিটারও পাওয়া হচ্ছে আ মোটেও অস্বাভাবিক কিছু না। তো একটা স্পিন্ডেল হিসাব করলে প্রোডাকশন রেটটা রিং স্পিনিং সিস্টেমের অনেক কম। কিন্তু এই এতগুলি সমালোচনা সত্ত্বেও বা আমি ২-৩ টা সমালোচনার কথা বললাম আরকি। এই পয়েন্টগুলি থাকা সত্ত্বেও রিং স্পিনিং সিস্টেমটাকেই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। এবং আর রিং এই স্পিনিং এগুলো তো ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল না? জি, জি অবশ্যই। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। আমি ইচ্ছা করে ওগুলোকে আগে বলেছি যেন হচ্ছে এটা মনে থাকে। যে এত সমস্যা সত্ত্বেও আমরা কেন রিং স্পিনিং সিস্টেমটাকে মানে ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম হচ্ছে বলে থাকি। তো ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম আসলে কেন আমরা এটাকে বলে থাকি এটার কারণ হচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু সুবিধা আছে। সুবিধার মধ্যে সবচেয়ে ১ম যে সুবিধাটা রিং স্পিনিং সিস্টেম থেকে আমরা পেয়ে থাকি আ সেটা হচ্ছে যে আমাদের রিং স্পিনিং সিস্টেমের মধ্যে যে আমরা ইয়ার্ন গুলি তৈরি করি এদের কাউন্ট রেঞ্জটা অনেক ব্রড। কাউন্ট রেঞ্জ ব্রড বলতে কি বোঝাচ্ছি? সেটা হচ্ছে আ ফাইনার ইয়ার্ন থেকে শুরু করে কোর্সার ইয়ার্ন। ফাইনার ইয়ার্ন থেকে শুরু করে কোর্সার ইয়ার্ন সবই হচ্ছে আমাদের রিং স্পিনিং সিস্টেমে বানানো সম্ভব। কিরকম হতে পারে সেটা? যেমন ধরা যাক একদম ০.৫ NE থেকে শুরু করে কমার্শিয়ালি 120 NE পর্যন্ত ফাইনার ইয়ার্ন আমাদের রিং স্পিনিং মেশিনে বানানো সম্ভব। একদম 120 NE পর্যন্ত। এটা কিন্তু খুব ফাইনার একটা ইয়ার্ন। বেশ ফাইনার ইয়ার্ন 120 NE। আ এটা হচ্ছে কমার্শিয়াল রেঞ্জ। টেকনিক্যালি কিন্তু আরো ফাইনার পসিবল। আমি এটাকে কমার্শিয়াল রেঞ্জ বলেছি। তো এর বিপরীতে যদি আমি চিন্তা করি যে আ রোটর স্পিনিং কিংবা হচ্ছে এয়ার ভর্টেক্স স্পিনিং এর কাউন্ট রেঞ্জ কিরকম? রোটরের ক্ষেত্রে মোটামুটি হচ্ছে আ আপ টু 40 NE পর্যন্ত বানানো সম্ভব। এর চাইতে ফাইনার ইয়ার্ন বানানো রোটরে সম্ভব না। আর ভর্টেক্স ইয়ার্নের কথা যদি বলি, ভর্টেক্স ইয়ার্নে আপ টু 60 NE পর্যন্ত ফাইনার ইয়ার্ন বানানো সম্ভব। এর চাইতে ফাইনার ইয়ার্ন বানানো সম্ভব না। তাদের টেকনোলজিক্যাল কিছু লিমিটেশন এর কারণে। কিন্তু রিং স্পিনিং সিস্টেমে একদম ফাইনার থেকে শুরু করে একদম কোর্সার ইয়ার্ন পর্যন্ত হচ্ছে বানানো সম্ভব। এটা হচ্ছে একটা অনেক বড় সুবিধা। ২য় একটা সুবিধা হচ্ছে রিং স্পিনিং সিস্টেমে প্রচুর ইয়ার্নের মধ্যে ডিজাইনের ভ্যারাইটি নিয়ে আসা সম্ভব। যেমন ধরা যাক আমরা বেশ কিছু ডিজাইন ভ্যারাইটি যেমন হচ্ছে স্ল্যাব ইয়ার্ন, তারপরে হচ্ছে তোমার ইনজেক্ট ইয়ার্ন, সাইরো ইয়ার্ন, কোর স্পান ইয়ার্ন। বেশ কিছু ইয়ার্নের নাম তোমরা জেনেছো। এই একদম শুরুর ক্লাসে আমি কিছু ইয়ার্নের ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম। তখন একটু আবার এগুলিকে বলবেন ডিজাইন ইয়ার্ন গুলোর কথা। জি? কি কি ইয়ার্ন হ্যাঁ, পাওয়া হ্যাঁ। যায়? আসলে অনেক ইয়ার্ন পাওয়া যায়। আমি হচ্ছে উদাহরণস্বরূপ কিছু বলে যাচ্ছি। যেমন হচ্ছে স্লাব ইয়ার্ন। স্লাব ইয়ার্ন আমরা প্রায় সময় দেখি। তোমার হচ্ছে বিশেষ করে প্রচুর পাঞ্জাবির কাপড়ে স্লাব ইয়ার্নের ডিজাইনটা পাওয়া যায়। যে ইয়ার্নের মাঝখানে হুট করে মনে হয় একটা গুটি। হ্যাঁ? এরকম অনেক সময় পাওয়া যায় কিংবা 3 পিসের কাপড়েও যেগুলি বিশেষ করে হচ্ছে আমরা তাঁতের কাপড়ে এই ডিজাইনটা অনেক পাই। আ তারপরে হচ্ছে পাঞ্জাবির কাপড়ে এই ডিজাইনটা আমরা অনেক পাই। এমনকি টি-শার্টের মধ্যেও স্লাব ইয়ার্ন বর্তমান সময়ে প্রচুর ব্যবহার করা হয়। যে ইয়ার্নের মাঝখানে থিক প্লেস পাওয়া যায়। ইচ্ছাকৃতভাবে থিক প্লেসটা তৈরি করা। তো এরকম স্লাব ইয়ার্ন পাওয়া যায়, তারপরে কমপ্যাক্ট ইয়ার্ন পাওয়া যায়, ইনজেক্ট ইয়ার্ন পাওয়া যায়, সাইরো ইয়ার্ন পাওয়া যায়। আরো বহু ধরনের ফ্যান্সি ইয়ার্ন আছে।
তো এই সমস্ত ডিজাইন ভ্যারাইটি গুলি আমাদের হচ্ছে রিং স্পিনিং সিস্টেমে পাওয়া সম্ভব, যেগুলি রোটর কিংবা এয়ার ভর্টেক্সে পাওয়া যায় না। এটা একটা অনেক বড় সুবিধা। এরপরে আরো কিছু সুবিধা আছে, যেমন আমরা যদি এই ইয়ার্নের প্রপার্টির কথা চিন্তা করি, যে এই যে আমি ৩ টা স্পিনিং সিস্টেমের কথা বললাম, যে তো রিং কিংবা রোটর কিংবা হচ্ছে এয়ার ভর্টেক্স, এদের ইয়ার্নের মধ্যে প্রপার্টিটা কিরকম হয়? প্রপার্টির কথা যদি বলি তাহলে হচ্ছে রিং স্পিনিং সিস্টেমের একটা বড় সুবিধা হচ্ছে রিং স্পিনিং ইয়ার্নের স্ট্রেংথ অনেক বেশি। বিশেষ করে রোটরের চাইতে তো অনেক বেশি, রোটরের স্ট্রেংথ খুবই কম। এছাড়া যদি আমি এয়ার ভর্টেক্স এর কথা চিন্তা করি তাহলে ভর্টেক্স থেকে কিছুটা স্ট্রেংথ রিং ইয়ার্নে বেশি পাওয়া যায়। এছাড়া অন্যান্য প্রপার্টির ক্ষেত্রে হচ্ছে স্ট্রেংথ ব্যতীত অন্যান্য প্রপার্টি যেমন ইভেননেস, তারপর হচ্ছে হেয়ারিনেস, এই দিকগুলিতে কিন্তু আবার হচ্ছে ভর্টেক্স ইয়ার্নের মান ভালো পাওয়া যায়। বিশেষ করে ভর্টেক্সিয়ানের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন আমরা যদি বলি পিলিং রেজিস্ট্যান্স কিংবা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। পিলিং মানে হচ্ছে ওই যে আমরা কখনো কখনো পোলো শার্ট কিংবা হচ্ছে সোয়েটার, গ্যাবার্ডিনে প্যান্টে অনেক সময় দেখা যায় যে গুটি গুটি উঠে যায় ব্যবহার করার পরে। এই সমস্যাটাকে বলা হয় হচ্ছে পিল। বহু বছর আগে সার্ফ এক্সেলের অ্যাডে এটাকে বলতো ববলিন। তো এই পিল ফরমেশন যে হচ্ছে হয়, তো এই পিলিং রেজিস্ট্যান্স হচ্ছে সরি, এই পিলিং রেজিস্ট্যান্সটা এবং অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এয়ার ভর্টেক্সিয়ানের মধ্যে খুব ভালো পাওয়া যায়। এই দিক থেকে ভর্টেক্সিয়ানের হচ্ছে সুবিধা আছে। কিন্তু অন্য সবকিছু বিচারে আবার যেহেতু রিং ইয়ার্নের স্ট্রেংথ ভালো এবং অন্যান্য প্রপার্টি গুলিও মোটামুটি, সেহেতু এটাকে আমরা অপটিমাম ইয়ার্ন প্রপার্টি বলতে পারি রিং এর ইয়ার্নের ক্ষেত্রে। অর্থাৎ কিছু কিছু দিক থেকে পিছায় থাকলেও খুব একটা পিছায় নাই রিং ইয়ার্ন, এটাও কিন্তু একটা বেশ বড় সুবিধা। রিং তারপরে ইয়ার্নের কি ইভেননেস ভালো হয়? কার? রিং ইয়ার্নের রিং ইয়ার্নের ইভেননেস অপটিমাম, খুব ভালো বলা চলে না, কারণ অপটিমাম মাঝে বললাম এই কারণে যে রোটরের চাইতে ভালো কিন্তু ভর্টেক্সের চাইতে কিছুটা মন্দ, রোটরের চাইতে অনেক ভালো। জি তো এখন আরো কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে আমাদের রিং স্পিনিং সিস্টেমের প্রযুক্তিটা বহু বছরের পুরান, প্রায় মোটামুটি 150 বছর বলা যেতে পারে অনায়াসেই। তো সেই ক্ষেত্রে মানুষ হচ্ছে বহু বছর ধরে এটা ব্যবহার করতে করতে এটার উপরে গবেষণা অনেক বেশি হয়েছে। এমনকি আমাদের দেশেও সাপেক্ষেও রিং স্পিনিং প্রযুক্তিটা বহু পুরান। তো মানুষ খুব ভালোভাবে এটার সাথে চিনে জানে এবং বুঝে। এর বিপরীতে এয়ার ভর্টেক্স প্রযুক্তি এসছে আমাদের দেশে, খুব বেশি হয় নাই। 20 বছর তো হওয়ার কথাই না, 20 এর কমই হবে, 20 বছরের কমই হবে। কিন্তু মোটামুটি শিল্প বিপ্লবের পর থেকে আমাদের দেশে যদি সুতার মিল চালু হয়ে থাকে, আমি আমি এটা আসলে আমার ঠিক জানা নাই যে স্পিনিং মিল সবার প্রথম আমাদের দেশে কোনটা ছিল বা কত সালে, কিন্তু অবশ্যই সেখানে রিং স্পিনিং সিস্টেম অবশ্যই ছিল। তো এই দিক থেকে আমাদের দেশের বিচারেও মানুষ এটাকে খুব ভালো চিনে জানে এবং বুঝে। এটাও হচ্ছে একটা সুবিধার জায়গা। এই হচ্ছে মোটামুটি। স্যার, তো একটা হচ্ছে হ্যাঁ, রিং ইয়ান, রটর ইয়ান, আরেকটা কি ইয়ানের নাম এয়ার বলছেন? ভর্টেক্স। এয়ার ভর্টেক্স। স্যার জি, স্পেলিংটা একটু বলবেন? AIR, এয়ার এটা তো আমরা জানি, VORTEX, এয়ার ভর্টেক্স। জি স্যার। এটাকে তোমরা হয়তো কখনো কখনো পাবা হচ্ছে বইতে বা অন্য কোথাও স্টাডি করতে গেলে এই শব্দটাকে পাবা, তোমরা হয়তো পাবা এয়ারজেট ইয়ার্ন, কিংবা মৌখিক ভাবেও এটাকে অনেকেই এয়ারজেট বলে থাকে। কিন্তু এয়ারজেটের বিষয়টা যেটা, এয়ার ভর্টেক্সটা হচ্ছে এয়ারজেটের আপগ্রেডেড ভার্সন। বরঞ্চ এয়ার ভর্টেক্স আসার পরে এয়ারজেট হচ্ছে স্পিনিং সিস্টেমটা আর চালু নাই। আমাদের বাংলাদেশে এয়ারজেট স্পিনিং সিস্টেমটা আসতেই পারে নাই, আসার আগেই এয়ার ভর্টেক্স মেশিনগুলি চলে আসছে। তো সেই হিসেবে অনেক সময় আমরা এয়ারজেট শব্দটা পেতে পারি, কিন্তু এটা বলে রাখলাম এই জন্য যে এয়ারজেট আসলে এটা আমাদের দেশে আসতেই পারে নাই। এয়ার ভর্টেক্সটা হচ্ছে চালু হয়ে গেছে এবং এয়ার ভর্টেক্সটা এয়ারজেটের চাইতে উন্নত প্রযুক্তি। আচ্ছা, তো এখন এই হচ্ছে মোটামুটি আমরা একটা ছোটখাটো কম্পারিজন কথা বললাম। তো এখন এই যে আমাদের এই 3টা স্পিনিং সিস্টেম, মোট কথা হচ্ছে আলোচনার যে কিছু সমালোচনার জায়গা থাকা সত্ত্বেও, বা সমালোচনা না বলে সীমাবদ্ধতা বলতে পারি আমরা, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বেশ কিছু ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে রিং স্পিনিং সিস্টেমটা হচ্ছে ইউনিভার্সালি ব্যবহার করা হয়। এটাই ইউনিভার্সাল স্পিনিং সিস্টেম হিসেবে পরিচিত। তবে হ্যাঁ, ভর্টেক্স স্পিনিং ইয়ার্নের ব্যবহার ক্রমশ বাড়ছে, ক্রমাগতই বাড়ছে। যদি তারা কাউন্ট রেঞ্জের ইস্যুটা যদি সলভ করা যায় এবং যদি ডিফারেন্ট ভ্যারাইটির ইস্যুটা যদি সলভ করা যায়, তাহলে নিঃসন্দেহে এয়ার ভর্টেক্স ইয়ার্ন একটা বড় শেয়ারে চলে আসবে, রিং স্পিনিং কে টপকে অনেক বড় একটা শেয়ারে চলে আসবে। স্ট্রেংথ অবশ্য এখনো একটা ইস্যু,
যেহেতু এয়ার ভর্টেক্স ইয়ানের স্ট্রেংথটা কিছুটা কম পাওয়া যায়। তো তারপরে এই মোটামুটি ছোটখাটো কয়েকটা ইস্যু যদি সলভ করা যায়, তাহলে হয়তো এয়ার ভর্টেক্স এর ব্যবহার আরো অনেক, অনেক বেশি বাড়বে। কারণ আপ টু 60 এনি এই রেঞ্জের মধ্যে প্রচুর এয়ার ভর্টেক্স ইয়ানের অর্ডার হয়, যারা আগে হচ্ছে আ রিং ইয়ানের অর্ডার হতো কিন্তু এখন হচ্ছে এয়ার ভর্টেক্স এর অর্ডার হচ্ছে। এরকম প্রচুর পাওয়া যাচ্ছে। তারপরে এখনো রিং স্পিনিং ইয়ার্নই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটা অনায়াসেই বলা চলে। এরপরে হচ্ছে আ কস্ট স্ট্রাকচার নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের স্পিনিং ফ্যাক্টরিতে এখানে আমাদের ব্লো রুম, কার্ডিং, ড্রয়িং, রোভিং, রিং স্পিনিং বিভিন্ন হচ্ছে সেকশন গুলির নামের সাথে তো আমরা পরিচিত। যদি আমরা বলি যে সবচেয়ে বেশি খরচ হয় কোথায়? কোন সেকশনের মেশিন কিনতে? তাহলে নিঃসন্দেহে উত্তরটা হবে হচ্ছে রিং স্পিনিং এর সেকশনের মেশিনগুলো কিনতে সবচেয়ে বেশি খরচ হয়। পার্সেন্টেজে হিসাব করলে অ্যারাউন্ড 60% অনেক, অনেক বেশি। আ এটার একটা ছোট্ট একটা উদাহরণ আমি মৌখিকভাবে দিলে হয়তো তোমাদের মাথায় কিছুটা আসবে যে কেন এত বেশি। যেমন আমরা রোভিং ফ্রেমের মেশিনে দেখেছিলাম স্পিন্ডেল নামে একটা জিনিস পাওয়া যায় এবং একটা স্পিন্ডেলে একটা রোভিং এর প্যাকেজ পাওয়া যায়। একটা রোভিং এর প্যাকেজ আমরা বসাতে পারি। রিং ফ্রেমেও রিং ববিনের জন্য এরকম স্পিন্ডেল থাকে এবং রিং ফ্রেমেও কিন্তু হচ্ছে তোমার এই স্পিন্ডেল গুলিকে আ হচ্ছে একটা স্পিন্ডেল থেকে একটা রিং ববিন পাওয়া যায়। তো একটা ফ্যাক্টরির মধ্যে টোটাল কতগুলি রিং এর স্পিন্ডেল আছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা বুঝে নিতে পারি যে কোন একটা স্পিনিং মিলের ক্যাপাসিটি কিরকম, ছোট নাকি আকৃতিতে বড়। যেমন ধরো থেকে আমি যদি বলি যে কোন একটা ফ্যাক্টরির ক্যাপাসিটি হচ্ছে ৫০,০০০ স্পিন্ডেল। যখন আমি বলব ফ্যাক্টরি ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন, তখন কিন্তু এখানে আমরা হচ্ছে ইয়ে নিয়ে কথা বলি। আ রিং এর স্পিন্ডেল নিয়ে কথা বলি। রোভিং এর স্পিন্ডেল নিয়ে কিন্তু আমরা কথা বলি না। তো এখন যদি আমি বলি কোন একটা ফ্যাক্টরি ক্যাপাসিটি হচ্ছে আ ৫০,০০০ স্পিন্ডেল। তার মানে হচ্ছে রিং ফ্রেমের স্পিন্ডেল বলা হচ্ছে। তো ৫০,০০০ স্পিন্ডেল কে কভার দেওয়ার জন্য ধরা যাক কোন একটা রিং ফ্রেমে যদি হচ্ছে আ ১,০০০ স্পিন্ডেল থাকে, তাহলে ৫০,০০০ স্পিন্ডেলের জন্য আমার ৫০ টা রিং ফ্রেম দরকার। এই ৫০ টা রিং ফ্রেমকে কভার দেওয়ার জন্য হয়তোবা দেখা যাবে আমার ৪ টা রোভিং ফ্রেম হলেই হয়ে যাবে। ৪ টা রোভিং ফ্রেমকে কভার দেওয়ার জন্য আমার হয়তো ৪ টা ড্র ফ্রেম হলেই হয়ে যাবে। ব্রেকার আর ফিনিশার মিলায়ে। ৪ টা ড্র ফ্রেমকে কভার দেওয়ার জন্য হয়তোবা দেখা যাবে আমার ৮ টা থেকে ১০ টা কার্ডিং মেশিন হলেই হয়ে যাবে। ১০ টা কার্ডিং কে কভার দেওয়ার জন্য হয়তো সর্বোচ্চ ২ টা ব্লো রুম লাইন হলেই আমার হয়ে যায়। তার মানে ২ টা ব্লো রুম লাইন, ৮ টা থেকে ১০ টা কার্ডিং মেশিন, ৪ টা ড্র ফ্রেম, ৪ টা থেকে ৪ টা রোভিং ফ্রেম হলেও হয়ে যাবে আশা করি। আর বিপরীতে ৫০ টা রিং ফ্রেম ১,০০০ স্পিন্ডেলের। এই হলো ৫০,০০০ স্পিন্ডেল এর স্পিনিং মিলের মোটামুটি একটা চিত্র। তাহলে বোঝাই যাচ্ছে যে অন্যান্য মেশিনগুলোর চাইতে আমাদের রিং ফ্রেম কিন্তু প্রয়োজনে অনেক বেশি লাগে। সেই কারণে হচ্ছে এখানে আমাদের খরচটাও বেশি হয়। এমনকি স্পেস এর কথা যদি আমরা বলি, তাহলে স্পেসও রিং সেকশনের জন্য অনেক বেশি লাগে। কিন্তু আরেকটা এখানে কথা বলা দরকার। এটা তো গেল মেশিন কস্ট এর কথা। যদি আমরা চিন্তা করি হচ্ছে মেশিন কস্ট না, আমরা একটা ইয়ার্ন বানালাম। সেই ইয়ার্নের পিছনে হচ্ছে আমার খরচ সবচেয়ে বেশি কোথায়? একটা ইয়ার্ন বানাতে গেলে সবচেয়ে বেশি খরচ কোথায় হয়? তখন কিন্তু নিঃসন্দেহে উত্তরটা হবে র ম্যাটেরিয়াল, ফাইবার। ফাইবার হচ্ছে সবচেয়ে বেশি খরচের জায়গা। কারণ হচ্ছে তোমার কাছে মনে হতে পারে স্পিনিং এর মেশিন তো অনেক দাম। একেকটা রিং ফ্রেমের দাম যদি তোমার হচ্ছে ১,০০,০০,০০০ ১,৫০,০০,০০০ টাকাও হতে পারে একটা রিং ফ্রেমের দাম। তো এখন এই অবস্থায় যদি হচ্ছে তোমার কাছে মনে হতে পারে মেশিনের খরচ কোথায় গেল? 60% থেকে 70% খরচ চলে যায় ইয়ার্নের ফাইবারের পিছনেই। বাকি সব মেশিন, ইউটিলিটি, তারপরে তোমার হচ্ছে ল্যান্ড সবকিছু মিলায়ে কিংবা ম্যান পাওয়ার সবকিছু মিলায়ে হচ্ছে সর্বোচ্চ 30-40%। তাহলে এই যে 60-70% কস্ট চলে যাচ্ছে ফাইবারে, তোমার মাথায় প্রশ্ন আসতে পারে কি জন্য? কারণ হচ্ছে খুব সহজ, যে মেশিন কস্ট এগুলো তো ফিক্সড। তারপরে হচ্ছে ল্যান্ড, তুমি জমি লিজ নিছো একদম ৯৯ বছরের জন্য। মেশিন একবার কিনছো, এটা অনায়াসে ২০ বছর চলবে বলে আশা করা যায়। তারপরে হচ্ছে আ এরকমই। তো তুমি একজন ওয়ার্কারকে বা হচ্ছে একজন অফিসারকে তুমি ১ মাসের জন্য সেলারি দিচ্ছ। তো সেই সেলারি দিয়ে ১ মাস হচ্ছে তার সার্ভিস তুমি নিয়ে নিচ্ছ। এইবার ১ মাসে তুমি যত ইয়ার্ন বানাতে পারো, সেলারি কিন্তু সেইম। এখন তার মানে হচ্ছে এই যত কিন্তু আমি ইয়ার্ন বানাতে গেলে প্রত্যেকবার তো নতুন, নতুন ফাইবার লাগবে। এটার তো বিকল্প নাই। এই কারণে হচ্ছে ফাইবারের প্রভাবটা এখানে সবচেয়ে বেশি। আর ফাইবার ম্যানেজমেন্ট হচ্ছে প্রপার ফাইবার ম্যানেজমেন্টটাও আসলে ফ্যাক্টরির প্রফিটেবিলিটির জন্য খুবই জরুরি। কারণ হচ্ছে আ যেই ফ্যাক্টরি
যত কম দামের ফাইবার ব্যবহার করে যত অপটিমাম কোয়ালিটির ইয়ার্ন বানাতে পারবে তার প্রফিটেবিলিটি তত বেশি হবে। এটা খুবই একটা বেসিক প্রিন্সিপাল। মনে করো কেউ তোমার কাছে হচ্ছে 20 এনি কাউন্টের হচ্ছে সুতা চাইলো, যে সে বলল যে ভাই আমি গামছা বানাবো, আমাকে 20 এনি কার্ডের ইয়ার্ন বানায় দিয়েন। এখন তুমি ওইটা মনে করো তোমার হচ্ছে মৌসুমের প্রথম কাস্টমার, তো তুমি ভাবলো আমি এমন এক ভালো ইয়ার্ন বানাবো যেন সে টাসকি লেগে যায়। তো তুমি হচ্ছে ইজিপশিয়ান কটন দিয়ে যাত্রা শুরু করছো। মনে করো 36 মিলিমিটার লেন্থের ইজিপশিয়ান কটন দিয়ে তুমি হচ্ছে যাত্রা শুরু করছো। তাহলে এখন বোঝাই যাচ্ছে তুমি বেশি দাম দিয়ে ফাইবার কিনে এনে সুতাটা তো বেশি দামে বিক্রি করতে পারবো না, কারণ এটা হচ্ছে কার্ডের ইয়ার্ন 20 এনে সে হচ্ছে এটাতে গামছা বানাবে। তো তার আসলে এত ইভেননেস এরও দরকার ছিল না, কিন্তু তুমি খুব টায়ে টায়ে খুব ইভেননেস ভালো দিয়ে সিভি পার্সেন্টেজ অনেক কমায় সুতা বানাইছো, কিন্তু এখন সে তো এত দামে কিনবে না। তো তাহলে তোমার হয় প্রফিট হবেই না, কিংবা প্রফিট হলেও কোনো মতো হচ্ছে পেটে ভাতে বেঁচে থাকার মতো প্রফিট হবে। তো অর্থাৎ আমি কোন ফাইবার ব্যবহার করছি এইটা নির্ভর করবে আমি কোন প্রোডাক্ট বানাবো তার উপরে। তো মূলত চ্যালেঞ্জ হচ্ছে আমি যত কম দামের ফাইবার ব্যবহার করে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমাকে যে টলারেন্স লিমিট দিল সেই টলারেন্স লিমিটের মধ্যে পৌঁছাতে পারি, তাহলেই হচ্ছে আমার কাজ শেষ। যত কম দামের ফাইবার ব্যবহার করে আমি এই টার্গেটে পৌঁছাতে পারবো, তত হচ্ছে ফ্যাক্টরি প্রফিট থাকবে আর কি। অবশ্যই টার্গেটে পৌঁছানোটা জরুরি। বায়ার বলে দিবে যে ভাই সিভি কিন্তু এত বেশি হওয়া যাবে না। তোমার চেষ্টা হবে রেগুলার রেঞ্জের ফাইবার ব্যবহার করে সিভি কে কন্ট্রোলে রাখা। এই হচ্ছে তো একটা ফ্যাক্টরি প্রফিটেবিলিটিও আসলে ফাইবার ম্যানেজমেন্টের সাথে জড়িত, কারণ ফাইবারের কস্টটাই আসলে সবচেয়ে বেশি থাকে। 60-70% ইয়ার্নের কস্ট নির্ভর করে হচ্ছে ফাইবারের উপরে। এরপরে একটা জি কোশ্চেন ছিল স্যার, বলো। বায়ার কি স্যার তাহলে বলে দিবে যে আমি এই প্রোডাক্ট বানাবো এই জন্য আমি আমার জি ইয়ানটা অবশ্যই। এরকম লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বলে দিবে যে হচ্ছে আমি এটা দিয়ে হুঁশিয়ারি, অর্থাৎ হচ্ছে যেমন নিট প্রোডাক্ট, স্যান্ডো গেঞ্জি কিংবা হচ্ছে ইনার ওয়্যার কিংবা হচ্ছে টি শার্ট সে কি বানাবে, কিংবা ওভেন শার্ট, সে বলে দিবে যে হচ্ছে ভাই আমার এটা এই ধরনের হচ্ছে হবে, যে আমি এই নিটের জন্য এই 20 কাউন্ট চাই, আমি ওভেন বানাবো ওভেনের জন্য ইয়ার্ন চাই 30 কাউন্টের, আমার হচ্ছে সিভি এতর মধ্যে বানায় দিবেন, ব্যাস। একেবারে ঠিক ওই গামছা বানাবো এটা অনেকটা রূপক অর্থে বলা, কারণ গামছার জন্য আসলে এই আহ, কি বলে এই এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাক্টরিতে তার আসার প্রয়োজন নাই, রেগুলার লোকাল ফ্যাক্টরি থেকে ইয়ার্ন নিলেই তার হয়ে যাবে। কিন্তু মোটামুটি ভাবে এভাবে বলে দেওয়া হয় যে ভাই আমি নিট সুতা লাগবে 20 কাউন্টের, সিভি এতর মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ তো স্যার এখন এরকম। যদি সে যদি মানে প্রোডাক্টের নাম বলে দেয়, সাপোজ আমি বললাম গামছার কথা, ঠিক আছে হুম স্যার, হুম তাহলে হুম। তো আমি তো এমনিতেই মানে মানে কম যেটা ইয়া মানে যেটা প্রোডাক্ট এত ভালো না সেরকম ইয়ান বানাই দিব ওকে, ঠিক হ্যাঁ আছে, অবশ্যই, প্রসেস সেটা ধরা আমি যাক জানি। হ্যাঁ হ্যাঁ, সে যদি সিভির জন্য তোমাকে একটা ব্রড রেঞ্জ দেয়, সিভির জন্য যদি সে একটা ক্লোজ রেঞ্জ দেয় যে অবশ্যই 10-এর মধ্যে থাকতে হবে, তখন তুমি বলবা যে ঠিক আছে ভাই এটার জন্য তো আমার পয়সা বেশি লাগবে, আমার ভালো ফাইবার আনবো, তো সে বেশি পয়সা দিবে। সে যদি বলে যে না ও আমার আচ্ছা হচ্ছে আচ্ছা। সিভি 13% পর্যন্ত গেলেও চলে, তখন তুমি অবশ্যই তোমার উচিত হবে না তুমি ভালো ফাইবার ব্যবহার মানে খুব হাইয়েস্ট কোয়ালিটি ফাইবার ব্যবহার করবা। ও আচ্ছা স্যার, হ্যাঁ, বুঝছি স্যার। মানে উদ্দেশ্য হচ্ছে এটাকে কিন্তু হচ্ছে ধাপ্পাবাজি ভাবার কোনো কারণ নাই। তারাও বলে দিবে যে ভাই কারণ টেস্ট রিপোর্ট আছে সেখানে, ইয়ার্নের টেস্ট রিপোর্ট আছে, তোমরা টিটিকিউসি তে জানবা যে এইচভিআই কিংবা হয়তো জানছো তোমরা এইচভিআই মেশিন আছে, অ্যাফিস মেশিন আছে, ইভেনেস টেস্টার মেশিন আছে। তো সে বলে দিবে যে ভাই ইভেনেস টেস্টারের এই প্রপার্টিটা কিন্তু সিভি পার্সেন্টেজ এতর মধ্যে থাকা লাগবে, ইমপারফেকশন ইন্ডেক্স কিন্তু এতর মধ্যে থাকা লাগবে, তুমি বলবো আচ্ছা ঠিক আছে ভাই এতর মধ্যে থাকবে। এখন তুমি কত মানে রেগুলার গ্রেডের ফাইবার ব্যবহার করে কোয়ালিটিকে রেঞ্জের মধ্যে রাখতে পারো, এটা হচ্ছে তোমার মুনশিয়ানা। এই আর কি বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে মেজর টাস্ক অফ এ রিং ফ্রেম, কোন একটা রিং ফ্রেমের হচ্ছে বড় কাজ, আসলে মূল কাজ কি কি। সবার প্রথমে হচ্ছে এটা অনেকটা রোভিং ফ্রেমের সাথে মিলে যায়, কারণ হচ্ছে রোভিং ফ্রেমে আমাদের ড্রাফট করা লাগে, আমরা জানি যে রোভিং ফ্রেমে আমাদের ড্রাফট করা লাগে, কেন ড্রাফট করা লাগে, কারণ রোভিং ফ্রেমে স্লাইভার থেকে আমরা রোভিং বানাতে চাই। আর রিং ফ্রেমেও কিন্তু আমাদের অবশ্যই ড্রাফট করা লাগবে, কারণ এখানে আমরা হচ্ছে রোভিংটাকে ইয়ার্নে কনভার্ট করব, এই জন্য হচ্ছে আমার ড্রাফট করাই লাগবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ড্রাফট করার পরে আমাকে অবশ্যই উল্লেখযোগ্য পরিমাণে টুইস্ট দেওয়া লাগবে, কারণ হচ্ছে এই ইয়ার্ন আমরা যেটা বানাই, ইয়ার্নের পরবর্তী পদক্ষেপেই কিন্তু এটা চলে যাবে হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এ, এবং ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এ গিয়ে যদি পর্যাপ্ত টুইস্ট না থাকে প্রচুর পরিমাণ ইয়ার্ন কিন্তু ব্রেক করতে বাধ্য।
সুতরাং আমাকে হচ্ছে কোনো রকম আর কৃপণতা করা চলবে না, পুরোপুরি ভাবে একদম স্ট্রেংথ ভালো মতো গ্রো করার জন্য যেই পরিমাণ টুইস্ট দরকার ওই পরিমাণ টুইস্ট আমাকে খুব ভালোভাবেই দিয়ে দিতে হবে। সুতরাং ড্রাফটিং এর পরের কাজটা হবে আমার টুইস্টিং। আর সবার শেষে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং বলতে কি বোঝাচ্ছি? আমরা যে ইয়ার্নটাকে বানাচ্ছি সেই ইয়ার্নটাকে কোনো একটা প্যাকেজের চারপাশে পেঁচিয়ে ফেলতে হবে। ঠিক যেরকম আমরা রোভিং ববিনের চারপাশে আমরা পেঁচিয়ে ফেলতাম, ঠিক ওরকম ভাবেই আমরা রিং ফ্রেম থেকে পাওয়া ইয়ার্নটাকে রিং ববিন নামক প্যাকেজের চারপাশে পেঁচায় ফেলবো। এই হচ্ছে মোটামুটি আমাদের ৩ টা মেজর কাজ রিং ফ্রেমের। ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং। পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যার যদি আমাদের হ্যাঁ, বলো। টুইস্টটা না দেই তাহলে কি হবে? মানে জি, আবার বলো। যদি পারফেক্ট টুইস্ট না দেই তাহলে কি ফল্ট হবে? মানে পরবর্তী স্টেপে কি হবে? প্রথমত হচ্ছে যদি আমরা টুইস্ট কম দেই, প্রয়োজনের চাইতে যদি হচ্ছে টুইস্ট কম দেই তাহলে হচ্ছে স্ট্রেংথ কম হবে। যে কেউ তোমার কাছ থেকে ইয়ার্ন নিয়ে যদি ওপেন ফ্যাব্রিক বানাতে চায় সে তোমাকে বলবে যে ভাই আপনার সুতা প্রচুর ছিঁড়ে যাচ্ছে, হ্যাঁ, তাই কমপ্লেইন করবে। আর হচ্ছে নিটিং এ গেলেও একই জিনিস, নিটিং এ দেখা যাবে প্রচুর মেশিন ছিঁড়ে যাচ্ছে, প্রচুর হচ্ছে সরি মেশিন নাই, প্রচুর ইয়ার্ন ছিঁড়ে যাচ্ছে। এবং যত বেশি ফ্যাব্রিক বানানোর সময় ইয়ার্ন ছিঁড়ে যাবে, ওয়ার্কারকে তো মেশিন বন্ধ করে ইয়ার্ন জোড়া দিতে হয়। তো এটা তার জন্য খুবই বিরক্তিকর ব্যাপার, তাদের হচ্ছে এফিসিয়েন্সি ড্রপ করবে। এই জন্য তারা কমপ্লেইন জানাবে তোমাকে যে ভাই আপনার ইয়ার্ন বারবার ছিঁড়ে যায়। তো এটা একটা সমস্যা হবে। তো তোমার কাছ থেকে যদি সে প্রতিনিয়ত এই মানে ব্রেক করা ইয়ার্ন পায়, যেহেতু তার এফিসিয়েন্সি কমে যাচ্ছে, ইয়ার্ন বেশি ব্রেক করলে সে তোমার কাছ থেকে আর ইয়ার্ন নিবে না, অন্য সোর্স খোঁজ করবে। এটা হচ্ছে টুইস্ট কম দিলে। আর যদি টুইস্ট বেশি দাও তাহলে হচ্ছে স্ট্রেংথ বাড়বে ঠিকই, কিন্তু তোমার লস হবে। লসটা কি? প্রচুর হচ্ছে তোমার বেশি ফাইবার ব্যয় হয়ে যাবে। এইটা কথাটা একটু বুঝিয়ে বলি। যেমন ধরা যাক তোমার হাতে একটা গামছা। গামছাটার দৈর্ঘ্য মনে করো হচ্ছে ১ গজ। তো ১ গজের একটা গামছাকে তুমি যদি টুইস্ট দাও দেখবা গামছা কিন্তু আর ১ গজ থাকবে না। ওটার লেংথ কি হবে বলো তো? বাড়বে না কমবে? কমে যাবে স্যার। বাড়বে। কমে যাবে। হেস, বাড়বে কেমনে? অবশ্যই কমবে। হ্যাঁ, গামছাকে যদি আমরা হচ্ছে টুইস্ট দেই জি স্যার, তো কমবে কমবে। হ্যাঁ, অবশ্যই হচ্ছে লেংথ কন্ট্রাকশন বলে এটাকে, যে দৈর্ঘ্য সংকোচন হবে। তো টুইস্টে আমরা যত বেশি দিব দৈর্ঘ্য কিন্তু সংকোচন হবে। তো বিষয়টা হবে এরকম। তো সে টুইস্ট বলছিল যে ভাই আপনি টিপিআই 20 দিলেই হবে। তুমি টিপিআই দিয়ে রাখছো, অর্থাৎ টুইস্ট পার ইঞ্চ দিয়ে রাখছো 25। হ্যাঁ, যেন সে বারবার তোমার কাছে ফিরে আসে। এই ভেবে তুমি 20 এর জায়গায় 25 টুইস্ট দিয়ে দিছো যে এইবার দেখ ইয়ার্ন ছিঁড়ে কিনা। তো এখন সে ইয়ার্ন ছিঁড়বে না ঠিকই, কিন্তু দেখা যাবে সে আগে 500 কেজি ইয়ার্ন ব্যবহার করে যতটুকু দৈর্ঘ্যের লুঙ্গি বানাইতো, এখন দেখা যাবে যে 500 কেজি ইয়ার্ন সে নিছে ঠিকই, কিন্তু লুঙ্গি এত আর বানাইতে পারে নাই, অনেক কম বানাইতে পারছে। প্রোডাকশন কমে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে লেংথ কমে গেছে। তো জি তুমি একটা গামছাকে হচ্ছে টুইস্ট দিছো, তো হচ্ছে ওর ফলে কিন্তু গামছার ওয়েট ঠিকই আছে কিন্তু লেংথ কমে গেছে, বুঝছো? তখন সে স্যার। দেখা যাবে তোমার কাছ থেকে 500 কেজি ইয়ার্ন নিয়ে গেছে, কিন্তু ফ্যাব্রিক আসলে অত লেংথের বানাইতে পারে নাই, এর আগেই ইয়ার্ন শেষ। সুতরাং এটাও একটা সমস্যা। অর্থাৎ এজন্য টুইস্ট যেই অপটিমাম লিমিট যেটা হচ্ছে প্রয়োজন সেই লিমিট পর্যন্ত আমাকে দিয়ে যেতে হবে। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে টুইস্টের প্রসঙ্গ কোত্থেকে আসলো? ও আচ্ছা, প্রশ্ন করছিলেন। তো প্রিন্সিপাল অফ অপারেশন, তো এখানে আমরা হচ্ছে একটা রিং ফ্রেমের বেসিক কম্পোনেন্ট গুলি জানার চেষ্টা করব, এবং হচ্ছে এই বেসিক কম্পোনেন্ট গুলি হচ্ছে কিভাবে কাজ করে তার কাজ সম্পর্কে জানার চেষ্টা করব। আগের টপিক গুলি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এখনো করতে পারো যদি থাকে। আচ্ছা, প্রথমে আমরা এখানে হচ্ছে আহ এই ডায়াগ্রামটা আমাদের বইতেও আছে। তো প্রথম যেই কম্পোনেন্ট সেটা হচ্ছে রোভিং ববিন। রোভিং ববিন হচ্ছে যে প্যাকেজ আমরা রোভিং ফ্রেম থেকে পাই সেটাই হচ্ছে রোভিং ববিন। এটা হচ্ছে রোভিং ফ্রেমের ডেলিভারি ম্যাটেরিয়াল, কিন্তু রিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল রোভিং ববিন। এক একটা রোভিং ববিনের হচ্ছে ওয়েট হতে পারে 3 থেকে আরেকটু মডেল ভেদে কিছু বেশিও হতে পারে, অ্যারাউন্ড 3 কেজি মনে রাখো। তো এখন রোভিং ববিনের ক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে যে ঠিক রোভিং ফ্রেম মেশিনের কথা যদি চিন্তা করি, রিং ফ্রেমের আগের মেশিন যেটা ছিল, যে ওখানে কিন্তু আমার ফিড ম্যাটেরিয়াল ছিল হচ্ছে স্লাইভারের ক্যান, এবং স্লাইভারের ক্যানকে আমার রাখতে হয় হচ্ছে মেশিনের পিছনে। অর্থাৎ ফিড ম্যাটেরিয়ালকে রাখার জন্য আমাকে কিন্তু বাড়তি কিছু ফ্লোর স্পেস দখল করতে হচ্ছে।
কিন্তু রিং ফ্রেমের সুবিধা হচ্ছে এইটা যে রিং ফ্রেমে যখন আমি রোভিং ববিন ফিট দেই তখন কিন্তু এটার জন্য ফ্লোর স্পেস খরচ হয় না। আমি মেশিনের উপরেই ঝুলায় রাখতে পারি রোভিং ববিন গুলিকে। এটা কিন্তু একটা সুবিধার জিনিস। যেমন এই যে এই ছবিটাতে দেখো অনেকগুলা রিং ফ্রেম এক সারিতে আছে। তো এই খেয়াল করে দেখো যে এই বাম দিকের মেশিনে বা ডান দিকের প্রত্যেকটা মেশিনেই রোভিং ববিন গুলি কিন্তু মেশিনের উপরে। অর্থাৎ রিং ফ্রেমে ফিড প্যাকেজ রাখার জন্য আলাদা কোনো ফ্লোর স্পেস দখল হয় না। মেশিনের উপরেই আমরা রাখতে পারি। যদি ফ্লোর স্পেস দখল করা লাগতো তাহলে কিন্তু প্রচুর জায়গা বেশি লাগতো। আচ্ছা, তো রোভিং ববিন নিয়ে আর কিছু বলার নাই। 2 নম্বর হচ্ছে রোভিং। এটা নিয়েও কিছু বলার নাই। রোভিং ববিন থেকে রোভিংটা বের হয়ে আসছে। 3 নাম্বার হচ্ছে ববিন হোল্ডার। এটা নিয়ে কিছু কথা বলা যায়। কারণ রোভিং ববিনকে আমি যে উপরে ঝুলিয়ে রাখলাম, তো এই উপরে ঝুলিয়ে রাখার কাজটা যে আমরা করেছি, তো এই উপরে ঝুলিয়ে রাখতে গিয়ে আমরা আ কি বলে? এই উপরে ঝুলিয়ে রাখার জন্য কার সাহায্য নিব? সেটা হচ্ছে এই ববিন হোল্ডারের সাহায্য নিব। অর্থাৎ ববিন হোল্ডারের মাধ্যমে আমরা রোভিং ববিনটাকে ঝুলাতে পারি। তো ববিন হোল্ডারটা দেখতে কিরকম এবং সে কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখে আসি। আমরা একটা ভিডিওর হেল্প নিব, ২ টা ভিডিওর হেল্প নিব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লম্বা-লম্বি কতগুলি ডিভাইস রেখে দেওয়া আছে। এগুলি হচ্ছে একেকটা ববিন হোল্ডার। হ্যাঁ? এগুলি হচ্ছে একেকটা ববিন হোল্ডার এবং এই ববিন হোল্ডারের আ হচ্ছে এই যেই কম্পোনেন্ট দিকে আমি দেখালাম তীর চিহ্ন দিয়ে, এটাকে বলা হয় হচ্ছে রিং। RING রিং। এই রিংটাকে যদি আমরা উপরে উঠাই, তাহলে হয় কি? ভিতর থেকে ২ টা হুক বের হয়ে আসে। ডান দিকেরটাতে যে দেখতে পাচ্ছি আমরা ২ টা হুক বের হয়ে আসে। হ্যাঁ? তো এই ২ টা হুকের কারণেই রোভিং ববিন প্যাকেজটা হচ্ছে আটকে থাকবে। তো পরবর্তীতে আমি যদি আবার রিংটাকে উপরের দিকে ধাক্কা দেই, তখন এই হুক ২ টা আবার ভিতরে চলে যাবে। এই মাঝখানেরটাতে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হুক ২ টা ভিতরে ঢুকে আছে। তো এই হুক বের করা এবং এই হুককে আবার ভিতরে নিয়ে যাওয়া এর মাধ্যমেই, অর্থাৎ মূল কাজ যেটা আমাকে করতে হবে, আমি যদি রিংটাকে একবার উপরের দিকে ধাক্কা দিই তাহলে হুক বের হয়ে আসবে। রিংকে আবার ধাক্কা দিলে হুক ভিতরে চলে যাবে। এভাবে হচ্ছে ববিন হোল্ডার এই হুকগুলির মাধ্যমে প্যাকেজটাকে ধরে রাখে। আচ্ছা, আমরা একটু আজানের বিরতিতে যাচ্ছি। আজান শেষ হলে আবার ফিরে আসবো। আচ্ছা, আমরা আবার শুরু করছি। এখানে এখন আমরা হচ্ছে এই ভদ্রলোককে দেখব যে উনি কিভাবে ববিন হোল্ডার ব্যবহার করে রোভিংটাকে মেশিনে সেট করে দেন।
হাতে একটা রোভিং ববিন, এই যে এটাই রিং, এই পোর্শনটাকে বলা হচ্ছে রিং। আচ্ছা, এখন প্যাকেজটা হচ্ছে আটকে আছে, কারণ ওই যে বলেছিলাম যে দুইটা হুক এখন বের হয়ে আছে, যার ফলে এই রোভিং ববিন প্যাকেজটা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। পরে যখন আমাদের রোভিং ববিনকে খোলার প্রয়োজন হবে তখন উপরের দিকে ধাক্কা দিলেই হবে। তখন হচ্ছে ববিনটা এই ববিন হোল্ডারের ভিতরে যে হুক দুইটা ছিল, এই হুক দুইটা হচ্ছে ববিন হোল্ডারের ভিতরে চলে যাবে। তখন প্যাকেজটা খুব সহজেই বের হয়ে আসবে। আচ্ছা, এরপরে রোভিং বের হয়ে আসলো আর কি, তিনি রোভিংটাকে বের করে নিয়ে আসলেন। যাই হোক, আমরা হচ্ছে আবারও স্লাইডে চলে যাই। তাহলে ববিন হোল্ডার নিয়ে আমরা বুঝতে পারলাম যে ববিন হোল্ডার জিনিসটা আসলে কি এবং ববিন হোল্ডারটা কিভাবে কাজ করে। পরবর্তীতে আমরা হচ্ছে যেই কম্পোনেন্টের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইড রেল। গাইড রেল হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যেই লোহার, লোহা না ঠিক স্টেনলেস স্টিল হবে, এই যে যেই রডটা আমরা দেখতে পাচ্ছি এটা, এই রডটাকে বলা হয় হচ্ছে গাইড রেল। তো গাইড রেলের আসলে কাজ কি? গাইড রেলের মূলত হচ্ছে দুইটা কাজ। একটা হচ্ছে এই দেখো, এই ২ নাম্বার দিয়ে যে রোভিংটাকে বোঝানো হয়েছে, এই রোভিংটাকে কিন্তু গাইড রেলের পিছন দিক দিয়ে নিয়ে আসা হয়েছে। গাইড রেলের পিছন দিক দিয়ে হচ্ছে নিয়ে আসা হয়েছে। এর ফলে ২ টা কাজ এখানে উদ্দেশ্য। একটা হচ্ছে গাইড রেলের পিছন দিক দিয়ে আমি যখন নিয়ে আসবো, উদ্দেশ্য হচ্ছে যে আ রোভিংটা যেন উপযুক্ত একটা টেনশন তার মধ্যে থাকে এবং উপযুক্ত একটা টেনশন নিয়ে যেন সে রিং ফ্রেমের ড্রাফটিং জোনে প্রবেশ করে। দেখো ৪ এর পরে ৫ দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটাই কিন্তু ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, এই যে এটা। এবং এখানে কিছু জিনিস বোঝাও যাচ্ছে। যেমন এই যে এটা বটম রোলার, এটা বটম রোলার, এটা বটম রোলার, উপরেরটা টপ রোলার, টপ রোলার, টপ রোলার। তো এটা হচ্ছে ড্রাফটিং জোন রিং ফ্রেমের। তো রোভিং কে আমি যখন ড্রাফটিং জোনে ফিড দিব, তো গাইড রেলের পিছন দিক দিয়ে নিয়ে আসলে হচ্ছে রোভিং এর মধ্যে একটা ইউনিফর্ম টেনশন হচ্ছে আমরা নিয়ে আসতে চাচ্ছি। এটা হচ্ছে একটা উদ্দেশ্য গাইড রেলের। গাইড রেলের দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হচ্ছে রিং ফ্রেমের ড্রাফটিং জোন কিন্তু মোটেও হরাইজন্টাল লাইনের প্যারালাল না। অর্থাৎ ভূমির সমান্তরালে না। বরঞ্চ তারা হরাইজন্টাল লাইনের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন ফলো করে থাকে। অর্থাৎ হচ্ছে একটা তারা একটা নির্দিষ্ট কোণে বাঁকানো থাকে। হরাইজন্টাল লাইনের সাথে ভূমির সমান্তরালের সাথে হচ্ছে একটা নির্দিষ্ট কোণ তারা অনুসরণ করে। সেটা হতে পারে ৪৫ থেকে ৬০ ডিগ্রির মধ্যে। তবে মোস্ট কমনলি এই রেঞ্জটা হয় হচ্ছে 45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রিতে হচ্ছে ড্রাফটিং জোনটা ইনক্লাইনেশনে থাকার কারণে গাইড রেলটাকে এমনভাবে সেট করা হয় যে রোভিংটা যখন গাইড রেলের পিছন দিক দিয়ে এসে ড্রাফটিং জোনে প্রবেশ করবে, তখন যেন সে ড্রাফটিং জোনের যে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, সেই ঠিক সেই অ্যাঙ্গেল নিয়ে যেন ড্রাফটিং জোনে রোভিংটা প্রবেশ করে। এটা হচ্ছে তার দ্বিতীয় উদ্দেশ্য। তাহলে আমি আবারও বলি, একটা গাইড রেলের ২ টা উদ্দেশ্য। একটা হচ্ছে যেন ড্রাফটিং জোনে সে যখন প্রবেশ করবে তখন যেন একটা টেনশন নিয়ে সে আসে। এটা একটা। আরেকটা হচ্ছে ড্রাফটিং জোনটা যেই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন এ আছে, সেই সেইম অ্যাঙ্গেল নিয়েই যেন হচ্ছে রোভিংটা ড্রাফটিং জোনে প্রবেশ করে। এই ২ টা উদ্দেশ্য হচ্ছে গাইড রেলের। তারপরে নাম্বার ৫ যেটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। স্যার সেকেন্ড উদ্দেশ্যটা বুঝিনি। দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে এই যে ড্রাফটিং জোন হচ্ছে রিং ফ্রেমের আমার হরাইজন্টাল লাইনের সাথে ৪৫ ডিগ্রি বা ৬০ ডিগ্রি, ৪৫ থেকে ৬০ ডিগ্রির মতো একটা বাঁকা হয়ে থাকে। তো রোভিংটাকে যদি আমি গাইড রেলের পিছন দিক দিয়ে নিয়ে আসি, আমার কাজ হচ্ছে ড্রাফটিং জোনে যখন রোভিংকে নিয়ে আসবো, তখন যেন রোভিংটাও ওই ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল করেই হচ্ছে ড্রাফটিং জোনে প্রবেশ করে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। জি স্যার। বোঝা গেল কি? হ্যাঁ, যেন এই ড্রাফটিং জোনের যে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল নিয়েই যেন রোভিংটা হচ্ছে ড্রাফটিং জোনে প্রবেশ করে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। যদি গাইড রেল না দিতাম তাহলে কিন্তু এটা উপর থেকে নিচে একটা সিম্পল হাত থেকে দড়ি ছেড়ে দিলে যেরকম হয়, ওরকম একটা ভাব নিয়ে ড্রাফটিং জোনে প্রবেশ করত। কিন্তু যখন আমি হচ্ছে গাইড রেল দিলাম তখন কিন্তু সে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ফর্ম করলো। এই যে এই একটা অ্যাঙ্গেল ফর্ম করে সে ড্রাফটিং জোনে প্রবেশ করছে। তো মানে হচ্ছে ফার্স্টে একটা টেনশন নিয়ে আসতে হবে, আরেকটা হচ্ছে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকতে হবে। জি। ড্রাফটিং জোন যে অ্যাঙ্গেলে সেই অ্যাঙ্গেলে। ড্রাফটিং জোন যদি 50 থাকে তাহলে রোভিং কেও 50 তে নিয়ে আসতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা।
তো গাইড রেলের পরবর্তী কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই, কারণ হচ্ছে আমরা তো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট বলতে ঠিক রোভিং ফ্রেমে আমরা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে একদিন লম্বা আলোচনা করেছি যে ড্রাফটিং জোনে কি কি কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে ড্রাফটিং জোনে একটা টপ ওয়েটিং আর্ম থাকে, আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি উপরে একটা টপ ওয়েটিং আর্ম। টপ ওয়েটিং আর্মে হচ্ছে টপ রোলার গুলি ফিক্স করা থাকে, নিচে বটম রোলার থাকে, টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রন থাকে। তারপরে টপ অ্যাপ্রনকে টেনশনে দেওয়ার জন্য হচ্ছে ক্রেডেল থাকে, বটম অ্যাপ্রনের জন্য নোজ বার থাকে, টপ এবং বটম অ্যাপ্রনের মাঝখানে স্পেসার থাকে, ড্রাফটিং জোনের একদম পিছনের দিক থেকে শুরু করে কন্ডেন্সার থাকে। এই সব জিনিসপত্রগুলা যেমন রোভিং ফ্রেমের ড্রাফটিং জোনের জন্য সঠিক, ঠিক তেমনি ভাবে এই কম্পোনেন্ট গুলি আমরা হচ্ছে রিং ফ্রেমের ড্রাফটিং জোনেও পেয়ে যাব। সুতরাং রোভিং এবং রিং ফ্রেমের ড্রাফটিং জোনের সেটআপ একই, সমস্ত কম্পোনেন্ট একই, কম্পোনেন্টগুলির সার্ভিসও একই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আকৃতিতে একটু বড়, আকৃতিতে একটু ছোট। বড় ছোট কেন হলো? খুব স্বাভাবিকভাবে রোভিং ফ্রেম তো স্লাইভার নিয়ে ডিল করে, আর রিং ফ্রেম তো রোভিং নিয়ে ডিল করে। সুতরাং রোভিং ফ্রেমের হচ্ছে ড্রাফটিং জোনটা একটু বড় আকৃতিতে হবে, এটাই স্বাভাবিক, আর রিং ফ্রেমেরটা একটু ছোট হবে, এটাই স্বাভাবিক। তো এছাড়া আর কোনো পার্থক্য নাই। তাই ড্রাফটিং জোন নিয়ে আপাতত আর আমরা কোনো আলোচনা করব না। রোভিং ফ্রেমের পুরো আলোচনাটাই হচ্ছে রিং ফ্রেমের জন্য প্রযোজ্য হয়ে থাকবে। এরপরে নাম্বার 6, ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। তো এটা হচ্ছে জিনিসটা খুবই সহজ, লিখতে একটু জটিল হয়ে গেছে আর কি, কারণ বইতে এই কথাটাই ব্যবহার করা হয়েছে, তাই আমিও এখানে এটাই ব্যবহার করেছি। এটার মানে হচ্ছে ড্রাফটিং জোন থেকে রোভিংটা যখন হচ্ছে বের হয়ে আসবে, তখন কিন্তু সে আর রোভিং এর মতো স্বাস্থ্যবান থাকবে না, সে কিন্তু তখন ইয়ার্নের মতো চিকন হয়ে বের হয়ে আসবে। তো ড্রাফটিং জোন থেকে যেই ম্যাটেরিয়ালটা ড্রাফট হয়ে বের হয়ে আসবে সেটাকেই বলা হচ্ছে ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। সিম্পল জিনিস, ড্রাফটিং জোন থেকে রোভিং যেটা ড্রাফট হয়ে আসবে চিকন হয়ে, সেটাই হচ্ছে ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। তো এখন তারপরে যেটা নাম্বার 7 থ্রেড গাইড, নাম্বার 8 স্পিন্ডল, নাম্বার 9 ট্রাভেলার এবং নাম্বার 10 হচ্ছে রিং। এই 4টা কম্পোনেন্ট দেখার জন্য আমরা ভিডিওতে চলে যাব। যেতে যেতে 1 থেকে 6 এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে নাম্বার 7। নাম্বার 7 হচ্ছে থ্রেড গাইড, নাম্বার 8 হচ্ছে স্পিন্ডল। তাহলে আগে আমরা থ্রেড গাইডটাকে দেখে আসি। থ্রেড গাইডে যাওয়ার আগে আমরা পাশাপাশি আরো 2-1টা কম্পোনেন্ট সম্পর্কে জানবো যেগুলি ওই লিস্টের মধ্যে নাই। আচ্ছা, যেমন এখানে সবার প্রথম হচ্ছে একটা সাদা রঙের ডিভাইস দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে কন্ডেন্সার। আমাদের রোভিং ফ্রেমেও কিন্তু কন্ডেন্সার ছিল, যারা ওই দিন ক্লাসে ছিল তারা দেখেছো। তবে সেই কন্ডেন্সারটা আকৃতিতে বেশ স্বাস্থ্যবান ছিল। স্বাস্থ্যবান তো হবেই, কারণ হচ্ছে আহ ওইটা ওই ক্ষেত্রে হচ্ছে কি বলে, ওই ক্ষেত্রে তো আমরা প্রসেস করেছি স্লাইভার। হ্যাঁ, আর এই ক্ষেত্রে তো হচ্ছে আমরা রোভিং ইউজ করছি, সুতরাং আমাদের এখানে কন্ডেন্সারটা চিকন হওয়াটাই স্বাভাবিক। আর এই পাশে এদিক থেকে হচ্ছে টপ রোলার দেখা যাচ্ছে, এটা তো টপ রোলারটা আমরা আগেই বলেছি যে ড্রাফটিং জোনের টপ রোলার থাকে রাবার কোটেড। এই টপ রোলারটা কিন্তু রাবার কোটেড, এই যে একটা হালকা গোলাপি রঙের রাবার একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু স্টেইনলেস স্টিল হচ্ছে। কোন দিছিলাম দেখি নাই। ওরে, তো এখন স্টেইনলেস স্টিলের হচ্ছে রোলারের উপরে কিন্তু এই রাবার কোটিংটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন তার মানে এটা হচ্ছে একটা রাবার কোটেড রোলার। বটম রোলার কিন্তু আবার ফুল স্টেনলেস স্টিল, এই যে এটা আমি কার্সার যে বোলাচ্ছি এটাও কিন্তু একটা বটম রোলার, ফুল স্টেনলেস স্টিল। টপ রোলারে হচ্ছে রাবার কোটেড থাকবে আর কি। স্যার রাবার কোটেড হলে মানে কোনো অ্যাডভান্টেজ কি জানি বলছিলেন স্যার? জি, রাবার কোটেড যদি হয় তাহলে হচ্ছে বটম রোলারের সাথে তার সারফেস ফ্রিকশনটা ভালো হবে, কারণ টপ রোলার কিন্তু আসলে এটা হচ্ছে কোনো মোটর থেকে সে মোশন পায় না, পুরোপুরি হচ্ছে সে ঘূর্ণনের জন্য বটম রোলারের সাথে সারফেস কন্টাক্টের উপর নির্ভরশীল। তো রাবার যদি ব্যবহার না করা হয় তাহলে তো সারফেস কন্টাক্ট পাবে না ভালো, সুতরাং বটম রোলার ঘুরলে সেও ঘুরবে এরকমটা নাও হতে পারে। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে রাবার যদি থাকে তাহলে ফাইবারকে গাইড করতে সুবিধা হয়।
এই দুইটা সুবিধা জন্য রাবার কোট ব্যবহার করা হয়। প্রথমবার হচ্ছে যারা ওয়ার্কার থাকবেন তাদেরকে এই কাজটা ম্যানুয়ালি করতে হবে প্রথমবার। পরের বার তো মেশিন চালু হয়ে গেলে তো এটা রোলারের সাথে সাথে ঘুরে ঘুরে সামনে আগাতে থাকবে। এখানে আরো দুই একটা কম্পোনেন্ট দেখে নেওয়া যায়, যেমন এই যে এবার বোঝা যাচ্ছে এটা, যেমন এটা টপ রোলার, এটা টপ রোলার, এটা টপ অ্যাপ্রন, হ্যাঁ, আর এটা একটা বটম রোলার, এটা একটা বটম রোলার, এটা হচ্ছে ফ্রন্ট বটম রোলার। আর এই যে এটা বটম অ্যাপ্রন, কালো রঙের যেই বেল্টটা দেখতে পাচ্ছি বটম রোলারের সাথে বটম অ্যাপ্রন। আর বটম রোলারের সামনে যেই অংশটুকু আছে আমি দেখাচ্ছি, এই যে এইটা তীর চিহ্ন দিয়ে যেটাকে দেখাচ্ছি, এটাই হচ্ছে নোজ বার। এর আগে আমরা রোভিং ফ্রেমের ড্রাফটিং জোন পড়ার সময় নোজ বারের কথা বলেছিলাম, এটাই হচ্ছে নোজ বার। তাহলে এটা বটম অ্যাপ্রন, আর যেই তীর চিহ্ন দিয়ে দেখানো আছে নোজ বার, এটা ঠিক বটম রোলারের সাথেই অ্যাটাচ করা থাকবে। এই মাথা থেকে শুরু করে মেশিনের অপর মাথা পর্যন্ত নোজ বার অ্যাটাচ করা থাকবে। এখন আমরা হচ্ছে আরেকটা কম্পোনেন্টের সাথে পরিচয় হই, যেটাও লিস্টের মধ্যে নাই। তো এই যে নীল রঙের আমরা যেই পাইপটা দেখতে পাচ্ছি, নীল রঙের আমরা যে পাইপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আহ, একটা সাকশন ডাক্ট। সাকশন ডাক্ট কেন? অর্থাৎ এই ডাক্ট দিয়ে সবসময় এয়ার সাকশন হতে থাকে। আচ্ছা, আমি একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে এখানে হচ্ছে একটা সাকশন ডাক্ট থাকে। তো সাকশন ডাক্টের আসলে কিছু কাজ আছে। আহ, আচ্ছা, এখানে এটাই হচ্ছে টপ ওয়েটিং আর্ম। আমরা দেখতে পাচ্ছি যে টপ ওয়েটিং আর্মটা এতক্ষণ উপরে উঠানো ছিল, এবং টপ ওয়েটিং আর্মের সাথেই কিন্তু টপ রোলার গুলি অ্যাটাচ করা থাকে। টপ ওয়েটিং আর্মের সাথেই কিন্তু টপ রোলারটা অ্যাটাচ করা থাকে। এই যে এখানে টপ রোলার অ্যাটাচ করা আছে, তিনটা টপ রোলারই হচ্ছে টপ ওয়েটিং আর্মের সাথে অ্যাটাচ করা। এই টপ ওয়েটিং আর্মকে চাপ দিয়ে হচ্ছে লাগিয়ে দেওয়া হয় যেন প্রপার সারফেস কন্টাক্ট পাওয়া যায়। আমরা আগেই বলেছি টপ রোলার কিন্তু কোনোভাবেই মোটর থেকে মোশন পায় না, পুরাপুরি ভাবে বটম রোলারের সাথে সে সারফেস কন্টাক্টের উপরে হচ্ছে তার ঘূর্ণনটা নির্ভরশীল। তো আমরা হচ্ছে আহ, উপর থেকে চাপ দিয়ে টপ রোলারটাকে আটকে দিলাম বটম রোলারের সাথে। এখন যদি মেশিন চালু করে দেওয়া হয়, এখন যেমন মেশিন চালু করে দেওয়া হয়েছে, তো সবগুলা রোলার ঘুরছে, এবং সেই সাথে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে ম্যানুয়ালি যে রোভিংটাকে তিনটা রোলারের মাঝখানে নিয়ে আসা হয়েছিল, এখন মেশিন চালু করে দেওয়ার ফলে কিন্তু এই রোলার গুলি ঘুরছে, সুতরাং রোভিং কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। কিন্তু আমরা কোনো রোভিং কে বাইরে উঠতে দেখছি না, বা কোনো রোভিং কে ড্রাফটিং জোন ছেড়ে বের হয়ে আসতে কিন্তু দেখছি না। খেয়াল করে দেখো, এই যে কোনো রোভিং কে কিন্তু আমরা বের হয়ে আসতে দেখছি না। কেন? এখানেই হচ্ছে সেই সাকশন পাইপ আমরা যেটা বলেছিলাম তার ভূমিকা। এই সাকশন পাইপটাকে খেয়াল করো, এই সাকশন পাইপটার সাথে
এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, আরো একটা কানেক্টিং পাইপ আছে। এই যে এখানে একটা নীল রঙের কানেক্টিং পাইপ। এই কানেক্টিং পাইপের শেষ মাথাটা গিয়ে ঠেকে হচ্ছে একটা সাকশন পাম্পের সাথে। সাকশন পাম্প হচ্ছে এমন একটা যন্ত্র যেটা ক্রমাগত এয়ার সাকশন করতেই থাকে। তো এয়ার সাকশনের যে সে করবে, এই এয়ার ইনপুট হওয়ার রাস্তা হচ্ছে এখানে। এই ছোট্ট ছোট্ট সাকশন স্লট দেয়া আছে। যেখানেই টপ রোলার বটম রোলার একসাথে হচ্ছে, ঠিক তার নিচেই একটা করে সাকশন স্লট দেয়া আছে। এই যে খেয়াল করে দেখো, ঠিক যেখানেই টপ রোলার বটম রোলার একসাথে হবে, আরো একটা আছে এখানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এখানে ঠিক যেখানে টপ রোলার বটম রোলার একসাথে হচ্ছে সেখানেই একটা করে সাকশন স্লট। অর্থাৎ এখন যে রোভিং গুলি, এখন কিন্তু মেশিন চালু, কিন্তু রোভিং কোনোটাই বাইরে বের হয়ে আসছে না, রোভিং এর কোনো ফাইবার। কারণ কি? কারণ হচ্ছে এই জায়গাগুলি দিয়ে তো এয়ার সাকশন চলছে, সবসময় চালু থাকবে। মেশিন চালু করলেই এয়ার সাকশনটা চালু হয়ে যাবে। তো রোভিং ড্রাফটিং জোন ছেড়ে বের হয়ে আসার পরপর সাথে সাথেই হচ্ছে বাতাসে ভাসার কোনো সুযোগ নাই। সে হচ্ছে এই সাকশন স্লটের মাঝখান দিয়ে গিয়ে পরবর্তীতে হচ্ছে সেন্ট্রালি মেশিনে একটা চেম্বার থাকে, ওই চেম্বারে গিয়ে জমা হয়ে যাবে। আশা করি তোমরা এই সাকশন পাইপ এবং এই সাকশন স্লটের কাজটা বুঝতে পারছো। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। এটা জরুরি একটা জিনিস। সামনে আগাই আমরা, এবং সামনে আগানোর পরে যে নাম্বার 7 যে কম্পোনেন্ট যেটা ছিল, যেটাকে আমরা বলেছি ইয়ার্ন গাইড, এই যে এটা একটা ইয়ার্ন গাইড, এটা একটা ইয়ার্ন গাইড। এই প্রত্যেকটা ছোট ছোট যে গোল ছিদ্র দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে এক একটা ইয়ার্ন গাইড বা থ্রেড গাইড। ইয়ার্ন গাইড বা থ্রেড গাইড। ইয়ার্ন গাইডটাকে তার পজিশন অনুযায়ী হোল্ড করার জন্য একটা ইউ শেপের ডিভাইস দেখা যাচ্ছে। এই ইউ শেপের ডিভাইসটাকে বলা হয় হচ্ছে সাপোর্টিং আর্ম, অর্থাৎ যেই হাত সমর্থন দেয়, সাপোর্টিং আর্ম। তো সাপোর্টিং আর্মটাই আসলে এই ইয়ার্ন গাইডটাকে ধরে রাখে। সাপোর্টিং আর্মটাই এই ইয়ার্ন গাইডটাকে ধরে রাখে। এবং এই সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইডকে একসাথে বলা হয় হচ্ছে ল্যাপেট। LAPPET, LAPPET, ল্যাপেট। সাপোর্টিং আর্ম এবং এই ইয়ার্ন গাইড, এই দুটাকে একসাথে বলা হয় হচ্ছে ল্যাপেট। আচ্ছা, তো আজকে আমরা এই টপিক নাম্বার 7 পর্যন্তই থাকি। আজকে এখানে আমরা শেষ করছি। তো টপিক নাম্বার 7 পর্যন্ত, 8, 9, 10 এগুলি নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কথা বলবো। তোমরা এর মধ্যেই বই থেকে পড়ে একটু ক্লিয়ার হয়ে আসতে পারো, তাহলে আমাকে প্রশ্ন করতে পারবা। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই 7 পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে করো, প্রশ্ন না থাকলে হচ্ছে চ্যাট বক্স আইডি লিখে তোমরা বিদায় নিতে পারো।